চলমান যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে 1000 ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির। পারমাণবিক কার্যক্রম নিয়ে ফের যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। পুরো গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করলেন নেতানিয়াহু। ভারতের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছেন জয়শঙ্করের মতো পররাষ্ট্রমন্ত্রীরা, দাবি রাহুল গান্ধীর। দীর্ঘ 80 দিন পর গাজায় নামমাত্র ত্রাণ প্রবেশে সম্মতি দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1000 ফিলিস্তিনিকে বিনা খরচে চলতি বছরের হজ পালনের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সোমবার 19 মে এই আমন্ত্রণের নির্দেশ দিয়েছেন। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের পরিবারের সদস্যরা এই ফ্রি হজের আমন্ত্রণ দেওয়া হয়েছে। হামলায় আহত হয়েছেন ফিলিস্তিনিদেরকেও ফ্রি হজের আমন্ত্রণ জানানো হয়েছে। এ হজের সব খরচ বহন করবেন খোদ সৌদি বাদশাহ। সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহর নির্দেশে তারা ফিলিস্তিনি হজযাত্রীদের হজ পালনের সুবিধার্থে একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছেন। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় দাওয়া অ্যান্ড গাইডেন্স এ পরিকল্পনা বাস্তবায়ন করবে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদারদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা। সেখানকার 90% জনগোষ্ঠী এখন বাস্তুচ্যুত। হামাস নিধনের নামে শরণার্থী শিবিরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রেহাই পাচ্ছে না হাসপাতাল, মসজিদ, এমনকি ত্রাণের গাড়িও। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 53,000 ছাড়িয়ে গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা 1,61,034 জনে পৌঁছেছে। এছাড়া খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছেন অনেকে। পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, যে কোনো সময়ে এ আলোচনা আটকে যেতে পারে। সোমবার 19 মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধের দাবি জোর করে, তবে দুই দেশের মধ্যে পারমাণবিক আলোচনা কোনো ফল দেয় না। সোমবার ইরানের উপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতরাভাঞ্চি রাষ্ট্রীয় গণমাধ্যমে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ রোববার ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইরানের সঙ্গে যে কোনো নতুন চুক্তিতে সমৃদ্ধকরণ বন্ধের শর্ত অন্তর্ভুক্ত থাকতে হবে, কারণ এটি পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য পথ হতে পারে। তবে তেহরান জানিয়েছে, তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তাখতরাভাঞ্চি বলেন, সমৃদ্ধকরণ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা বারবার বলেছি, এটি আমাদের জাতীয় অর্জন, যা থেকে আমরা পিছু হটব না। গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি চুক্তি খুব কাছাকাছি, তবে ইরানকে দ্রুত পদক্ষেপ নিয়ে এই দশকব্যাপী বিরোধ নিষ্পত্তি করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার সময় যা বলে তা প্রকাশ্যে ভিন্নভাবে উপস্থাপন করে আলোচনাকে জটিল করছে। তিনি করেন, আমেরিকানদের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য শোনা সত্ত্বেও আমরা এখনো আলোচনায় অংশ নিচ্ছি। ইরানি এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আগামী সপ্তাহান্তে রোমে 5ম দফা আলোচনা হওয়ার কথা রয়েছে, তবে এটি এখনো নিশ্চিত হয়নি। 2017 থেকে 21 মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প 2015 সালের ইরান ও বিশ্ব শক্তিধর দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ওই চুক্তিতে ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রমের ও কঠোর সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে স্বস্তি দেওয়া হয়েছিল। ট্রাম্প ওই চুক্তিকে ইরানের পক্ষে একতরফা বলে অভিহিত করে ইরানের ওপর ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন। জবাবে ইসলামী প্রজাতন্ত্র তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম বানিয়ে দেয়। গাজা উপত্যকার পুরো নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 19 মে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওই ঘোষণার সঙ্গে তিনি আরও বলেন, ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে গাজায় মানবিক বিপর্যয় ঠেকানোর উদ্দেশ্যে সীমিত আকারে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট এ খবর জানিয়েছে। নেতানিয়াহু যখন এই খায়েশ প্রকাশ করলেন, তখন গাজার উত্তর ও দক্ষিণে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থল অভিযান শুরু হলো এমন এক সময়ে যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা কার্যত ফলপ্রসূ হয়নি বলে দুই পক্ষের সূত্র জানিয়েছে। একই সময় গাজায় সম্ভাব্য দুর্ভিক্ষ পরিস্থিতি এড়াতে খাদ্য সহায়তা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। নেতানিয়াহু বলেছেন, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি যে কোনো মূল্যে ঠেকাতে হবে, নইলে আমরা কূটনৈতিক এবং সামগ্রিক সমর্থন হারাবো, যা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের বাধা হয়ে দাঁড়াবে। সরকারের অভ্যন্তরে নানাবিধ চাপের মধ্যে এসব কথা বললেন নেতানিয়াহু।
যুদ্ধ পরিচালনা পদ্ধতি, গাজায় খাদ্য সহায়তা পুনর্বহালের নিরাপত্তা, ক্যাবিনেটে ভোট গ্রহণে আপত্তি সহ বিভিন্ন কারণে সরকারের কট্টরপন্থীদের রোষানলে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধ চলাকালীন সীমিত পরিসরে ত্রাণ সহায়তা গাজায় প্রবেশ করতে দিচ্ছিল ইসরায়েল। তবে হামাসের বিরুদ্ধে খাদ্য লুটের অভিযোগ এনে গাজায় মার্চ থেকে অবরোধ দিয়ে রেখেছে তারা। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে গেছে যে বিশ্লেষকরা সতর্ক করেছেন, দ্রুত খাদ্য সমস্যার সমাধান না হলে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে। গাজায় খাদ্য সহায়তা পুনর্বহালের কারণ ব্যাখ্যা করে নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক রিপাবলিকান নেতা গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে তাকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরায়েলের কড়া সমর্থকরাও বলেছেন তারা আমাদের অস্ত্র দেবে, হামাসকে পরাস্ত করতে সব রকম সহায়তাও করবে, তবে ব্যাপক খাদ্য সংকটে তারা আমাদের পাশে থাকবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর সহায়তায় আমরা নিয়ন্ত্রিত একটি এলাকা স্থাপনের চেষ্টা করছি যেখান থেকে গাজাবাসী নিরাপদে খাদ্য এবং ওষুধ সংগ্রহ করতে পারবে। হামাসের যেন খাদ্য লুটের সুযোগ না পায় সেটা বিবেচনায় নিয়েই পুরো ব্যবস্থাটি পরিচালনা করা হবে। অপারেশন সিন্দুর ইস্যুতে তোপের মুখে পড়েছে মোদী সরকার। জয়শঙ্করের মতো একজন পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আবারও প্রশ্নবাণে বিদ্ধ করলেন রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানকে আগে থেকে অভিযানের খবর জানানোয় ভারত কয়টি যুদ্ধবিমান হারিয়েছে সেই জবাব চান তিনি। যদিও এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পানি ইস্যুতে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। দেশটির আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যেন পাকিস্তানের 24 কোটি মানুষের জন্য পানি বন্ধ করার সাহস না করে। এমন কিছু হলে বিশ্ব তার ভয়ঙ্কর পরিণতি দেখবে এবং সেই যুদ্ধ বছরের পর বছর চলবে। চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে 3 দিনের এই সফরে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে কাশ্মীরে হামলা ও অপারেশন সিন্দুরের পরবর্তী প্রতিক্রিয়ায় চীন প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে দুই দেশের আয়রন ব্রাদারহুড সম্পর্ক পুনর্ব্যক্ত করে। এদিকে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে অমৃতসরের গোল্ডেন টেম্পলে প্রদর্শনী আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। 8 মে পাকিস্তান থেকে ছোড়া একাধিক চীনা ও তুর্কি ড্রোন, A100 রকেট ও PL-15 ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করে ভারত। প্রায় 80 দিন অবরুদ্ধ রাখার পর সোমবার গাজা উপত্যকায় 9টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এসব ট্রাকে শিশুখাদ্য ও ত্রাণ সামগ্রী ছিল, যা গাজার আন্তর্জাতিক সংস্থাগুলোর গুদামে পাঠানো হয় এবং পরে জাতিসংঘ ও রেডক্রসের তত্ত্বাবধানে বিতরণ করা হবে। IDF এর সরকারি কার্যক্রম সমন্বয় বিভাগের প্রধান ঘাসান এলিয়ান আর্মি রেডিওকে জানান, গাজায় প্রবেশের আগে ট্রাকগুলো ভালোভাবে পরীক্ষা করা হয়েছে। তবে এই ত্রাণ সরবরাহ গাজার 19 লাখের বেশি মানুষের প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। স্বাভাবিক সময়েও গাজার অন্তত 1/3 মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানের পর এই নির্ভরতা অনেক গুণ বেড়ে গেছে। অবরোধ ও হামলার কারণে খাদ্য ও ওষুধের অভাবে সেখানে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরায়েল শুরু থেকেই ত্রাণ বিতরণে রাজনৈতিক অবস্থান নিয়েছে। তাদের দাবি, ত্রাণ গাজার নিয়ন্ত্রণকারী হামাসের হাতে পড়তে পারে, ফলে তারা আরও শক্তিশালী হবে। এর কারণে ত্রাণ প্রবেশ অনিয়মিত ও সীমিত রাখা হয়েছে। জাতিসংঘ জানায়, গাজায় যত মানুষ গোলার আঘাতে মারা গেছে তার কাছাকাছি সংখ্যক মানুষ খাদ্য, ওষুধ ও চিকিৎসার অভাবে মারা গেছে। এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখ এবং আহত হয়েছেন 1,20,000-এরও বেশি মানুষ, যাদের অর্ধেকই নারী ও শিশু। 7 অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর গাজায় অভিযান শুরু করে IDF। জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করলেও 18 মার্চ থেকে আবার হামলা শুরু হয়। দ্বিতীয় দফার অভিযানে 2 মাসে প্রায় 3,000 ফিলিস্তিনি নিহত ও 8,000-এর বেশি আহত হয়েছেন। মার্চের 1 তারিখ থেকে গাজায় ত্রাণ প্রবেশও বন্ধ ছিল।